ফাইনালি আজকে আমার হাতে চলে এলো আনন্দমেলা পূজাবার্ষিকী 1432। এবছর আনন্দমেলা পূজাবার্ষিকী 1432-এ বিপুল চেঞ্জ করা হয়েছে এবং অনেক সূক্ষ্ম সূক্ষ্ম পরিবর্তন রয়েছে। আপনারা যখন দেখবেন, লক্ষ্য করবেন, তখন একটা খুব বড় পরিবর্তন দেখতে পাবেন। আমি সবটাই আজকে আলোচনা করব এবং নতুন সবে এসেছে সকালেই, তো অবশ্যই আমি এরকমভাবে মোড়কে পেয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এইবারে আমি এটাকে আনর্যাপ করছি, আনবক্সিং করছি মোটা খামটাকে বা মোড়কটাকে আমি পাশে রাখছি। তো প্রথমেই আনন্দমেলার প্রচ্ছদের ঝলক হচ্ছে এরকম, পূজাবার্ষিকী 1432 আনন্দমেলা লেখা রয়েছে। এখানে খুব সুন্দর একটা ছবি দেওয়া হয়েছে, খুব সুন্দর একটা চিত্রপট, ওয়াটার কালারে আঁকা। মা এখানে উমার আগমন ঘটছে। আমরা জানি গ্রাম বাংলাতে কি সুন্দরভাবে উমার আগমন ঘটে এবং প্রতিমাকে নিয়ে আসা হয়, সেই বিষয়টাই কিন্তু এখানে দেখানো হয়েছে। খুব মিষ্টি একটা প্রচ্ছদ বলা যেতে পারে এবং খুব চোখে ধরছে। গত বছরে একটি সাদা রঙের মতো প্রচ্ছদ হয়েছিল যেখানে মা দুর্গা, সিংহ ইত্যাদি রয়েছিল, সেটা দেখে অনেকেই কিন্তু সমালোচনার জায়গা তৈরি করেছিলেন এবং অনেস্টলি স্পিকিং আমারও খুব ভালো লাগেনি। আমিও কিন্তু গত বছরের আনন্দমেলা নিয়ে খুব বেশি হাইপড ছিলাম না, কিন্তু কোথাও গিয়ে মনে হয়েছে যে ওনারা হয়তো এই বিষয়টাকে লক্ষ্য করেছেন এবং এবছরের আনন্দমেলা কিন্তু বেশ অন্যরকম তারা করার একটা সিদ্ধান্ত নিয়েছেন। এবং ফন্ট যেটা রয়েছে ভেতরে, ফন্টটাও কিন্তু খুব সুন্দর রেখেছেন, পড়তে কিন্তু এতটুকু অসুবিধা হবে না, খুব ভালো লেগেছে ফন্টটা আমার। আচ্ছা, আনন্দমেলার এই হচ্ছে ব্যাক পোর্শন এবং সামনের অংশটা আমি খুলছি। সূচিপত্র এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে ডিটেলে আলোচনা করার আছে। সূচিপত্র শুধু দেখাবই না, অনেক কিছু বলার রয়েছে। তো প্রথমেই বলি যে গল্প রয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের চক্ষুলজ্জা। এই চক্ষুলজ্জা গল্পটা কিন্তু অদ্ভুতের সিরিজের গল্প নয়, এটা কিন্তু একটা বড় গল্প বলা যেতে পারে। এবং এই গল্পটা আমি যেটা বলতে চাইছি, আপনারা মনে থাকবে নিশ্চয়, গত বছর একটা সমস্যা হয়েছিল যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা আনন্দমেলাতে না রেখে আনন্দবাজার পত্রিকাতে রাখার চেষ্টা করা এবং সেটার জন্য একটা খুব ক্রুশিয়ালভাবে তারা একটা সমালোচনার ঝড় বয়েছিল যে কেন আনন্দমেলা থেকে বাদ দেয় ইত্যাদি। কিন্তু এবছর প্রথমেই তারা কিন্তু শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের চক্ষুলজ্জা বলে গল্পটিকে রেখেছে এবং উপন্যাস প্রথমে রাখা হয়নি, রাখা হয়েছে গল্পকে। তো গল্প থাকার পরে এরপর সঞ্জীব চট্টোপাধ্যায়ের ভুলটাই তবে ঠিক বলে একটি পারিবারিক গল্প রাখা হয়েছে। সঞ্জীব চট্টোপাধ্যায়ের গল্পে অবশ্যই আপনারা দেখতে পাবেন একটা পরিবারতন্ত্র এবং তার মধ্যে একটা কোথাও গিয়ে সামাজিক মূল্যবোধকে বোঝানো এবং তার মধ্যে হাসির খোরাক। তো এই সব মিলে সঞ্জীব চট্টোপাধ্যায়ের এই গল্পটিকে আপনারা পাবেন। এরপরে তমাল বন্দ্যোপাধ্যায়ের রোহিণী নদীর তীরে, মূলত এখানে গৌতম বুদ্ধ এবং গৌতম বুদ্ধের সেই সময়টা যখন তিনি বোধিলাভ করেননি এবং কপিলাবস্তুতে তিনি রয়েছেন রাজা রূপে বা রাজকুমার রূপে, এবং তারপর কি করে তার ট্রানজিশন হচ্ছে, পরিবর্তন হচ্ছে, সেই সমস্ত নিয়ে রোহিণী নদীর তীরে বলে তমাল বন্দ্যোপাধ্যায়ের একটা আমরা কিন্তু অবশ্যই গল্প পাচ্ছি। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি সুকান্ত গঙ্গোপাধ্যায়ের কিন্তু চৌকাঠের ওপারে এই গল্পটি রয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম যে সুকান্ত গঙ্গোপাধ্যায় আছে মানে দীপকাকু ঝিনুকের কোনো গল্প হবে, কিন্তু আমি সেটা ভুল অনুমান করেছিলাম এবং দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটি গল্প রয়েছে যেটা কিন্তু একটু মজার ধরনের এবং একটু অন্য ধরনের। এরপরে উল্লাস মল্লিকের, অবশ্যই উল্লাস মল্লিক কী করেন যে হাসির গল্প লিখতে খুব পছন্দ করেন। জ্যাঠামশাই দি অ্যাক্টর, মূলত একটা নাটকের জায়গায় রয়েছে গল্পতে আমরা দেখতে পাবো। এবং অবশ্যই সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের তুর্কির আকাশ কোণ নামে একটা গল্প আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে লোহা কাঠের সিন্দুক, এটা একটা বলা যেতে পারে রহস্য গল্প এবং এটা গল্পটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। কাতুকুতু ভূতু, এটা তিলোত্তমা মজুমদারের একটা সারমেয়দের নিয়ে একটা গল্প রয়েছে এবং এই নামগুলো কিন্তু এই কুকুরদেরই নাম। তো এরকম বিষয়গুলো রয়েছে। এরপরে প্রচেত গুপ্তের বড় গল্প রয়েছে। বড় গল্প এবার রয়েছে দুটো। বড় গল্প গত বছরও দুটোই ছিল, এবছরও দুটোই রয়েছে। তো প্রচেত গুপ্তের সাঁতরাবাড়ির চেয়ার টেবিল বলে গল্পটি রয়েছে, আর অবশ্যই ইন্দ্রনীল সান্যালের ভ্যানিশ বলে একটা
বেশ জমজমাট একটা গল্প রয়েছে। জেনারেলি জাদু বা ম্যাজিক, তাস ইত্যাদি নিয়ে রিলেটেড গল্পটা রয়েছে। তো এই হচ্ছে বড় গল্প এবং ছোট গল্পের বিষয়। এরপরে অবশ্যই উপন্যাসের দিকে যাব। উপন্যাসে রক্তাক্ত গুপ্তধন, সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা। এটা 12 ভূঁইয়াদের লেখা গল্পটা আমি একটু যা দেখলাম, এবং মুঘল সমাজতন্ত্রের অবসান ঘটতে চলেছে আস্তে আস্তে। বিভিন্ন মহাজনপদগুলোতে যারা সামন্ত প্রভুরা ছিলেন তারা আস্তে আস্তে কি বলবো মাথাচাড়া দিয়ে উঠছে, এবং সেই সময়ের যে একটা টানাপোড়েনের সময়কালের পরিস্থিতিতে রক্তাক্ত গুপ্তধন, এবং এখানে একটা অবশ্যই গুপ্তধনের বিষয় রয়েছে যেটা আস্তে আস্তে সলভ হবে এবং গুপ্তধন ফাইনালি পাওয়া যাচ্ছে ইত্যাদি। তো রহস্য একটা গল্প থাকছে এখানে। লাহিড়ী বাড়ির জাদু গল্পটাও কিন্তু খুব মিষ্টি একটা গল্প। পুজোর একটা অ্যাম্বিয়েন্স রয়েছে গল্পটাতে, এবং কিশোর কাহিনী বলা যেতে পারে। তো কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লাহিড়ী বাড়ির জাদু এই গল্পটা কিন্তু, উপন্যাসটি কিন্তু রয়েছে। আচ্ছা, এরপরে সৌম্যজা দাসের একটি এক যে ছিল হালুম বলে ছোটদের মূলত গল্প রয়েছে। তেপান্তর বলে গল্পটা কিন্তু বেশ সুন্দর একটা গল্প হতে চলেছে। আমি একটু ঘেটে দেখছিলাম। সৌভিক গুহ সরকার, এবং সৌভিক গুহ সরকারের গত বছরও কিন্তু একটি উপন্যাস ছিল, এবছরও কিন্তু উপন্যাস আছে, এবং সরঞ্জিৎ চক্রবর্তীরও গত বছর একটি উপন্যাস ছিল, এবছরও রয়েছে। এই দুজন বাদে বাকি সমস্তটাই কিন্তু চেঞ্জ হয়েছে উপন্যাসে। কিছু সৌম্যজা দাস যেরকম গত বছর ছিলেন একটি গল্পে, মানে ছোট গল্পে, এবার উপন্যাসে তিনি স্থান পেয়েছেন, এরকম বিষয়টা হয়েছে। রঘুদের বাড়ি সুজিত বসাকের লেখা, এটাও একটা কিন্তু কিশোর কাহিনী হিসাবে দেখছিলাম, ইলাস্ট্রেশন এবং অন্যান্য ভালোই লাগছিল। এই গল্পটা নিয়ে কিন্তু আমি খুবই এক্সাইটেড আছি। নোরাই রোহারা, তো এটা একটা নাম, এই যে চরিত্রটা দেখছেন এটা তারই নাম। ধ্রুব মুখোপাধ্যায়ের একটা জঙ্গলের অ্যাডভেঞ্চারাস পরিস্থিতিতে খুব সুন্দর একটা আলাদা ধরনের গল্প হতে চলেছে। এবার আসছি কমিক্সে এতদিন ধরে যেটা করা হচ্ছিল যে সত্যজিৎ রায়কে নিয়ে টানা পড়েন, এবং সত্যজিৎ রায় ফেলুদাকেই এখানে স্থান দেওয়া হতো, কিন্তু ফেলুদা কমিক্স এবার কিন্তু চেঞ্জ হয়েছে। এটা কিন্তু একটা বড় ব্যাপার, এতটা বড় সিদ্ধান্ত তারা নিয়েছেন, এটা কিন্তু বিরাট ব্যাপার। নীল আতঙ্ক যে গল্পটা রয়েছে, অভিজিৎ চট্টোপাধ্যায় চিত্রনাট্য এবং ছবি এঁকেছেন, যিনি ফেলুদা নিয়ে কাজ করতেন, কিন্তু এবার তার হাতে নীল আতঙ্ক বলে গল্পটাকে রাখা হয়েছে, এবং গল্পের ইলাস্ট্রেশন কিন্তু দেখবার মতো হয়েছে। আরও একটি নীল মাছের চোখ বলে কাহিনী ও ছবি রয়েছে সুযোগ বন্দ্যোপাধ্যায়ের, এটা রাপ্পা রায় কমিক্সের মধ্যেই পড়ছে। রাপ্পা রায়ের চলচ্চিত্র বর্তমানে হচ্ছে, আপনারা জানেন। তো যাই হোক, এই নীল মাছের চোখ এই মানে গল্পটি বেশ বড় গল্প দেখলাম, বেশ বড় কমিক্স, এবং এই কমিক্সটা পড়তে অবশ্যই মজা লাগবে, কারণ অনেক পৃষ্ঠা জুড়ে রয়েছে। এরপর অন্ধকারের বন্ধু, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এবং চিত্রনাট্য ছবি সুমন্ত গুহ, অত্যন্ত সুন্দর, মানে গোগলকে বাদ দিয়ে এইটাকে যে আনা হয়েছে। এবং গত বছর জয়ন্ত মানিকের একটি গল্প ছিল কমিক্সে, তো গোগলকে চেঞ্জ করা হয়েছিল। এবং অন্ধকারের বন্ধুর আমি ইলাস্ট্রেশন এবং কমিক্সের প্রত্যেকটা পেজ দেখলাম, এত সুন্দর আর এত ভাইব্রেন্ট কালার এবং এত আধুনিকতার স্পর্শে মানে স্পর্শিত। আমি দেখাবো, আমি তো সবে সূচিপত্রটা আলোচনা করলাম, ভেতরে তো আমি গল্প নিয়ে একটু আলোচনা করবই। তো ভিডিওটা মানে ভালো করে দেখুন, খুব সুন্দর একটা আলোচনা পাবেন এই বইটা নিয়ে। আচ্ছা, বইটার লাস্ট পেজ বলে দিই, 576, ওই 77 মতো, এবং বেশ মোটা বই, এবং সামনের যে কভারটা কিন্তু ভীষণ শক্ত একটা কভার, এবং খুব সুন্দরভাবে বইটাকে তৈরি করা হয়েছে। এইবার আছে বিচিত্রাতে এবার কিন্তু খুব বেশি জোর দেওয়া হয়েছে, 10টা আর্টিকেল রাখা হয়েছে। গুবড়ে পোকা ছায়াপথ বলে একটি আর্টিকেল রাখা হয়েছে, যেখানে গুবড়ে পোকার নেচার এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা রয়েছে। সবার সুরে সুর মেলাতে হবে, তো এটার মধ্যে দেখা যাবে যে বিভিন্ন পোকা মাকড়রা তারা সুরে পরস্পরের সঙ্গে ঠেকিয়ে নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করেন, সেই বিষয়টাই কিন্তু এখানে দেখানো হয়েছে। এবং তারপরে কালোজয়ী কথক আশিস পাঠকের রয়েছে। তো এরপরে প্রশাসনের পশুরা, শব্দ সন্তানের ইতিহাস, এবং অবশ্যই এখানে শারদীয়ার শুভেচ্ছা। তো মানচিত্র বিভ্রাট বলেও একটি রয়েছে, 2 শিল্প জীবনের সেতু বলে একটি অংশ রয়েছে। এবং বিজ্ঞাপনগুলো এবার কিন্তু অবশ্যই বই রিলেটেডও রয়েছে। সংসদের বিজ্ঞাপন দেখেছি, দেশ পাবলিকেশনের বিজ্ঞাপন দেখেছি,
এবং আনন্দমেলা নিজেরও বিজ্ঞাপন রয়েছে। তো এবার কিন্তু শুধুমাত্র যে শাড়ি বা অন্যান্য বিষয়ের বিজ্ঞাপনই নয়, তার সাথে অবশ্যই অন্যান্য বিজ্ঞাপনও রয়েছে বই রিলেটেড। আচ্ছা, দেখতেই পাচ্ছেন যে শক্ত চোয়ালে 50 পার, ভালো মানুষ, ভলুকের শতক জয়, এরকম টাইপের প্রচুর কিন্তু বিচিত্রার ওপরে জোর দেওয়া হয়েছে, আমি যেটা বারবার বলতে চাইছি। এবং তারপর রয়েছে খেলা নিয়ে আমার অতটা ইন্টারেস্ট নেই, মানে এই গুকেশের বিশ্বজয়টা আমি হয়তো পড়বো, বাকি দুটো হয়তো অতটা মনে আমার ধরেনি। এবং আমার কুইজ দীপ সুন্দর দিনদার তো উনিই করেন, শব্দ সন্ধান রয়েছে এবং প্রচ্ছদ করেছেন তাপসকান্তি মিত্র, 300 টাকা দাম, এই হচ্ছে বিষয়। তো এই পরে যেখানে বিজ্ঞাপন শেষ হচ্ছে সেখান থেকে শুরু হচ্ছে চক্ষু লজ্জা বলে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্পটা। এইবার যেটা বলছি সেটা হলো যে এইবার দেখুন, লক্ষ্য করুন, ফন্টগুলো কিন্তু খুব ভালো রাখা হয়েছে, খুব ক্লিয়ার ফন্ট হয়েছে, দুটো লাইনের মধ্যে স্পেস যথেষ্ট ভালো আছে, একেবারে ক্ষুদি নয়, এবং মাঝখানে এই গ্যাপিংটাও খুব সুন্দর রাখা হয়েছে। মানে আমি বলতে চাইছি, আনন্দমেলা পড়তে যে সমস্যাটা হতো আগে, সেই সমস্যাটা এখন অনেকটাই কিন্তু কমে গেছে, এবং পৃষ্ঠার কোয়ালিটি ইত্যাদিও কিন্তু ভীষণ সুন্দর রাখা হয়েছে। তো সব মিলিয়ে আমার কিন্তু প্রথম যে ভিশন, মানে প্রথম যে একটা দর্শন যে কীরকম হয়েছে, সেই নিয়ে কিন্তু একটা খুব ভালোই আসছে। এবং গল্পের পরে ছোট বড় গল্পগুলো সবটাই রয়েছে, আমি প্রচ্ছদগুলো একটু একটু করে দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাও সবার সুর মেলাতে হবে। তো এটা বিচিত্রার একটি অংশ, একটা করে বিচিত্রা, একটা করে গল্প। এইবার যেটা আমার খুব ভালো লেগেছে, রক্তাক্ত গুপ্তধন, খুব সুন্দর একটা প্রচ্ছদ সহযোগ এসেছে, উপন্যাস, দারুণ একটা উপন্যাস। এরপরে গল্পটা বেশ বড় রাখা হয়েছে আমি দেখলাম। আচ্ছা, কমিক্সগুলো একটু দেখিয়ে দিই। কমিক্সগুলো দেখার আপনাদের ইচ্ছা অবশ্যই জাগবে মনে, কারণ কমিক্সগুলো হয়েছেও খুব সুন্দর। তো আমি কমিক্সগুলো একটু একটু করে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে কমিক্স চলে এসছে, তো দেখতেই পাচ্ছেন যে নীল আতঙ্ক, একদম ফেলুদা ধাঁচে আঁকা হয়েছে, হাতে আঁকা কমিক্স পুরো একদম, এবং খুব সুন্দরভাবে কমিক্সটাকে কিন্তু ডিজাইন করা হয়েছে বলাই বাহুল্য, ভীষণ সুন্দর লাগছে। তো এটা একটা কিন্তু ভালো একটা কমিক্স হয়েছে। এবার পরের যে কমিক্সটা রয়েছে আমি দেখাচ্ছি। আচ্ছা, এক যে আছে হালুম গল্পটা এসেছে আমার কাছে, উপন্যাসটা এরকম একটা প্রচ্ছদ রয়েছে, এরকম একটা খুব সুন্দর ভরাট একদম বড় প্রচ্ছদ দেখতে পাচ্ছেন। সমজা দাসের ছবি এঁকেছেন রৌদ্র মিত্র। আচ্ছা, এটা একটা ছোটদের গল্প, বোঝাই যাচ্ছে ইলাস্ট্রেশন গুলো গল্পের আদলেই তৈরি হয়। বিগত বছরের তুলনায় এবছর কিন্তু খুব ভাবনা চিন্তা করে বইটাকে তৈরি করা হয়েছে। যে ত্রুটিগুলো ছিল, যেগুলো নিয়ে কথা উঠেছিল, সেই জিনিসগুলোকে এবার কিন্তু অনেকটাই রেকটিফাই করা হয়েছে। এবং অবশ্যই রাপ্পারায় প্রথমেই এই ছবিটাই আমরা দেখতে পাই গাড়িতে করে তাকে, তো এটা দেখেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে রাপ্পারায়ের এটা একটা কমিক্স। তো সূচক বন্দ্যোপাধ্যায়ের এটা অবশ্যই পড়ে জানাবো, খুব শীঘ্রই রিভিউ আসবে। আমি খুব তাড়াতাড়ি পড়ে নেব, কারণ বই যখন হাতে পেয়ে গেছি তখন সময় বেশি লাগবে। এবং দেখতেই পাচ্ছেন অনেকটা বড় গল্প, রাপ্পারায়ের গল্পটা অনেকটা বড় গল্প রাখা হয়েছে, এই ব্যাপারটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। আচ্ছা, তেপান্তর 1783, এই হচ্ছে প্রচ্ছদ, দেখতেই পাচ্ছেন দারুণ একটা প্রচ্ছদ। এবং এখানে নবাবী আমলের বিলুপ্তি হচ্ছে সেই সময়কার একটা টাইম পিরিয়ড দেখানো হয়েছে, যে সময় শিশু হত্যা চলতো অবাধে, নরহত্যা চলতো অবাধে। এবং এই যে রক্তের উৎসবের সময়কার পরিপ্রেক্ষিতে একটি উপন্যাস রচনা করতে চেয়েছেন সৌভিক গুহ সরকার। দুর্দান্ত কিছু ইলাস্ট্রেশন, ঘোড়া ছুটছে। আনন্দমেলাতে এই জিনিসগুলোই মিসিং ছিল এতদিন, কোথাও গিয়ে মনে হচ্ছিল যে আস্তে আস্তে হারিয়ে ফেলছে তার ডিগনিটি, সেইটা কিন্তু এই বছরে খুব সুন্দর একটা ব্যালেন্সড, বলা যেতে পারে ব্যালেন্সড প্রচ্ছদ, ব্যালেন্সড সূচিপত্র। এবং 6টা আপনারা পাচ্ছেন উপন্যাস, বড় গল্প 2টো পাচ্ছেন, ছোট গল্প আপনারা প্রায় 8টা মতো পাচ্ছেন, এবং অবশ্যই কমিক্স 3টে পাচ্ছেন, বিচিত্রা 10টা পাচ্ছেন, এরকম একটা বিষয়। তো এই যে আমি যেটা বলছিলাম, কি দুর্দান্ত রকমের
ইলাস্ট্রেশন করা হয়েছে কমিক্সে, অন্ধকারের বন্ধু দেখতে পাচ্ছেন, একদম আধুনিকতার স্পর্শে পুরো স্পর্শিত, ব্যাপক, মানে দেখবার মতো আর কি। তো আনন্দমেলাতে এত সুন্দর একটা মানে অ্যাটেম্প নেওয়া হয়েছে, এটা দেখে খুব ভালো লাগলো। তো অবশ্যই এটাও কিন্তু বড় একটা এবং পড়তে ভালো লাগবে। তো তারপরে ভ্যানিশ রয়েছে, ইন্দ্রনীল সান্যালের লেখা গল্প। সব মিলিয়ে আমার কিন্তু খুব ভালো একটা শারদীয়ার সংখ্যা মনে হয়েছে অন্যান্য বছরের তুলনায়। এবছর যেন একটু আলাদা রকম, একটু যেন মনে হয়েছে হ্যাঁ কিছুটা কাজ করা হয়েছে, কিছুটা ভাবা হয়েছে। তো 300 টাকা বর্তমানে ছাড় পাওয়া যাচ্ছে, আপনারা 20%, 30%, 50% এরকম বিভিন্ন ছাড়ে পেয়ে যাবেন। তো বিভিন্ন ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে দেখতে পারেন, না হলে আপনি অফলাইনেও নিতে পারেন। যদি অনলাইনে কেনেন তাহলে এটুকু জেনে রাখবেন যে পোস্টালে কিন্তু 2-3 দিন দেরি হবে, আপনি হাতে পেতে হয়তো 2-4 দিন সময় লাগবে। আর যদি অফলাইনে সরাসরি কিনে নেন তাহলে দিনের কার দিন আপনি কিন্তু হাতে পেয়ে যাবেন। তো সেই একটা সুবিধা হবে আপনার। তো এবার আপনারা কিনতে পারেন। 300 টাকার জায়গায় দেখা যাক কতটা ছাড় কোন প্রকাশনী দিচ্ছে। যদি কোনো ভালো ছাড় পাই আমি নিশ্চয় জানিয়ে দেব। তো এইবার কিন্তু সত্যি শারদীয়ার একটা দামামা বেজে গেল বলে মনে হচ্ছে এবং ভালোও লাগছে। তো পূজাবার্ষিকী 1432-এর শারদীয়ার সংখ্যা আমার কাছে আনন্দমেলা খুবই স্পেশাল এই বছরে, এবং খুব নতুনত্ব জায়গা রাখা হয়েছে, অনেক কিছু বাদ দেওয়া হয়েছে, অনেক কিছু নতুন এক্সপেরিমেন্টাল যোগ করা হয়েছে, এবং অবশ্যই পড়ার পর আমি জানাবো যে কীরকম লাগলো। তো আপনারা এই ভিডিওটিকে লাইক করুন এবং কমেন্টে জানান আপনার অনুভূতি, এবং এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। চেষ্টা করলাম আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে। তো ভিডিও এখানেই সাইন অফ করছি, দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।